নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকারী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা মানুষ হয়ে জন্মেছি যখন, জীবনে অনেক ঘাত প্রতিঘাত আমাদের সহ্য করতে হবে, অনেক লড়াই সহ্য করতে হবে, অনেক কিছু দেখতে হবে, অনেক কিছুকে দেখে এড়িয়ে যেতে হবে এবং অনেক জায়গায় রোজগার করতে হবে, অনেক জায়গায় খরচও করতে হবে। কিন্তু এই প্রতিদিনের পথ চলাটা আমাদের লড়াই বলুন, যুদ্ধ বলুন, কষ্ট বলুন, যেটাই যেভাবে মানুষ রোজগার করছে তার দিনের মধ্যে একটা হ্যাবিট হয়ে যাচ্ছে যে আমাকে বাড়ি থেকে বেরিয়ে সবজি কিনে বাজারে গিয়ে বসতেই হবে। কেউ বলছে আমি ঠেলা চালাই, আমাকে ঠেলা নিয়ে বেরাতেই হবে। কেউ বলছে আমি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন স্টোরেজের আলু, পটল, বেগুন এক জায়গাতে শিফট করি, করতেই হবে। মানে কেউ আবার বলছে আমার অফিস যাওয়ার যেগুলো টাইমিং আমার যেতেই হবে। কিন্তু এই দৈনন্দিন কাজ যখন আমরা প্রত্যেকটা মানুষ করছি এবং তাদের আমরা অভ্যাস হয়ে গেছে, হ্যাবিচুয়েট হয়ে গেছে যে আমার এই কাজটা করতেই হবে, সব ঠিক আছে যদি আপনার রোজগার যেটা 2 টাকা হচ্ছে বা 20 টাকা হচ্ছে বা 200 টাকা হচ্ছে, যেটাই আপনার রোজগার হচ্ছে, যে সেই রোজগারের টাকাটা আপনার বেরিয়ে যায় জলের মতো, তখন আপনি কি করবেন? রোজগারের টাকাটা যদি আপনি রাখতেই না পারেন, আপনি জমাতেই না পারেন, আপনি ব্যাংকে ফেলতেই না পারেন, আপনি কোনো পলিসি করতে না পারেন, আপনি কোনো জীবন বীমা করতে না পারেন, আর এগুলো সব বাদ দিলাম, নিজের কাছেও রাখতে না পারেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনি কর্মের, পরিশ্রমের, রোজগারের ফল পাচ্ছেন? কিভাবে আপনি বুঝবেন? বা দেখা গেল এই খরচটা শুধু সংসার চালাবার জন্য বেরিয়ে যাচ্ছে তা কিন্তু নয়, কখনো সন্তানের লেখাপড়া, কখনো কোনো কিছু ইএমআই লোন ধার শোধ করা, আবার দেখা যায় কখনো রোগে বেরিয়ে যায়। একদম এই সবগুলোর মধ্যে এই রোগ জ্বালা এক ভয়ঙ্কর জিনিস বা ভয়াবহ জিনিস। যাদের বাড়িতে রোগ জ্বালা আছে তারা একমাত্র জানে যে কিভাবে টাকাটা ওষুধের পেছনে জলের মতো বেরিয়ে যাচ্ছে। আপনার বাবা, আপনার মা, আপনি নিজে, আপনার ওয়াইফ, আপনার সন্তান, যে কেউ বাড়িতে অসুস্থ হচ্ছে, খাবার কম খাচ্ছে আর ওষুধ খাচ্ছে রাশি রাশি, এবং দেখা যায় যে এত বেশি পরিমাণ ওষুধের পেছনে টাকা যাচ্ছে, দাম তো কমছে না ওষুধের, বরঞ্চ আপনার খরচ কিন্তু বেড়ে যাচ্ছে, মাথায় চিন্তার ভাঁজ পড়ছে। কিন্তু আপনার সবাই জানি রোগ হরণ করতে পারে, কখনো বলি শিব মহামৃত্যুঞ্জয়, কখনো আবার বলা হয় যে আমাদের যে মা শীতলা রোগকে বহন করে। কিন্তু আপনারা কি জানেন বিষ্ণুর একটা এমন অবতার আছে, সেই অবতার আপনাদের কাছে অজানা, সে কিন্তু রোগ নাশ করে। কারণটা বলবো, তার আগে দেখে নিই ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার, আমি বিহারি থেকে সাগর বাবু বলছি। সাগর বাবু, জানবেন কার সম্বন্ধে? আমি একটু আপনার সম্বন্ধে একটু জানি। ওকে, আপনার নাম আর ডেট অফ বার্থ। সাগর বাবু, ডেট অফ বার্থ বলুন। 12/10/1971। 12/10/1971। জন্ম সময় যদি বলেন? 11:30 AM। সকাল 11:30। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বিরাটি। বিরাটি। আচ্ছা, প্রথম যেটা কথা বলবো, আপনার জন্মবার মঙ্গলবার। আচ্ছা, লিখে রাখুন আপনার ধনু লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। প্রথম জন্মচার্ট অনুযায়ী বলবো আপনার মানসিক ডিস্টারবেন্স একটু থামাতে হবে, কারণ বলছে আপনি সংসার নিয়ে এবং সংসারিক জীবন নিয়ে আপনি খুব জ্বলতে পারেন বা জড়ো হতে পারেন। এই জন্মচার্টটার ক্ষেত্রে কেন বললাম, যেহেতু আপনার লগ্নের ওপরে শনি আর রাহুর দৃষ্টি পড়ে আছে, আগামী 2.5 মাস অবধি থাকবে, তারপর আপনি শান্তি পাবেন। এটা ফার্স্ট কথা। দ্বিতীয় কথা, এই জন্মচার্ট চাকরি এবং ব্যবসা দুটোই হবে, কিন্তু চাকরির ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে যোগ হওয়ার কথা। বাট জন্মচার্ট অনুযায়ী এই জন্মচার্ট ব্যবসা করলে খুব ধার দেনা, ঋণ, লোন হতে পারে, ব্যবসা ডাউন হতে পারে। মানে আলটিমেটলি এই সময়টা আপনার এখন ভালো যাচ্ছিল না, কিন্তু আগামী 2.5 মাস পর থেকে হয়তো ভালো আসতে পারে। কারণ যেহেতু আপনার চন্দ্রকেতু গ্রহণ যোগ করছে, মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ করছে, এই দুটো যোগের জন্য আপনার লড়াই, যুদ্ধ, পরিশ্রমটা বেশি। আবার এদিকে দেখুন, যদি যেহেতু আপনার 1971 সালে জন্ম, 1971, প্রায় 55 বছর বয়স হতে চললো, কিন্তু এই 55 বছর বয়সে আপনি নিজের জন্য কখনো ভাবেননি, করেননি, একটা দানাও দাঁতে কাটেননি বা একটা জামাও কিনে পড়েননি। আপনি সবার জন্য করবেন, গলা অবধি ডুবে করবেন, কিন্তু কারোর থেকে নাম পান না, না কর্মের জায়গায়, না সাংসারিক জায়গায়, এবং না আপনার নিজের জায়গায়। আমি কি ভুল বলছি? একদম ঠিক। এবং আপনার জন্মচার্ট অনুযায়ী
এই জন্মচারটার প্রচুর লড়াই দাদা, প্রচুর কষ্ট। কারণ যেহেতু দেখুন আপনার লগ্নের লগ্নপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি দ্বাদশে চলে গেছে। এই দ্বাদশে বৃহস্পতিকালে বলা হয় অফুরন্ত এবং অযাচিত ভাবে টাকা পয়সা আপনার বেরিয়ে যাবে, কখনো জলে রোগের জন্য, কখনো পারিবারিক সমস্যার জন্য, কখনো ডাক্তারের জন্য। মানে আপনি রোজগার করে, যেটা আজকের টপিক, আপনি টাকা রাখতে পারেননি, আর আগামী দিনে পারার ক্ষেত্রে সমস্যা আছে যদি না কাটান। বলতে পারলাম? হ্যাঁ হ্যাঁ এবার আপনি একটু শেয়ার করুন, আমি যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক বলছি। দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলুন। বলছি কি, আমি রাত্রিবেলা ঠিক মতো শুতে পারছি না। আমার বউ রাত্রিবেলা বেরিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, মানে পাগলের মতো হয়ে গেছে। এমনকি রান্না খাওয়া বাড়িতে বন্ধ, আমি অফিস যাচ্ছি না খেয়ে। আচ্ছা। তারপর আমি কত জ্যোতিষের কাছে গেছি, কত তারিখ নিয়েছি, এনেছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, মানে আপনার ওয়াইফের জন্য, আপনার ওয়াইফের জন্য গেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কোনো জায়গায় কাজ হয়নি। আমি কি বাড়িতে অশান্তি মারামারি পর্যন্ত হয়েছে। আচ্ছা। কোনো কথা শুনছে না, বাবার মতো আমি না খেয়ে কতদিন বাড়িতে কাটিয়েছি, বাইরে গেছি। আচ্ছা। একদিনকে আপনার প্রোগ্রাম আমরা দেখছিলাম, দুজন মিলে দেখতে দেখতে হঠাৎ আমার বলে খুব বিশ্বাস হলো যে আপনি ওনার কাছে যাবো, আমাকে নিয়ে চলে একবার। এবার আমি ওখান থেকে শিয়ালদা আপনার চেম্বারে, আপনার মনে পড়ছে, শিয়ালদা চেম্বারে ওনাকে নিয়ে যায়। আচ্ছা। শিয়ালদা চেম্বারে নিয়ে যাওয়ার পরে উনি আপনার উপর খুব বিশ্বাস, আপনি কটা কথা ওনাকে বলেছিলেন, বলার পরে খুব বিশ্বাস। কিন্তু আপনি একটু অর্থের ব্যাপারটা বলেছিলেন, যেটা আমার পক্ষে সমর্থন ছিল না, সেটা আমি পারবো না বলে ওকে নিয়ে বাইরে বেরিয়েছিলাম। কিন্তু ওই আমার ওই একদম খুব জমতে হচ্ছে যে আপনার কাছেই এমনি, আপনার কাছেই যাবেন। তার মানে আমি একটু ভেঙে দিই যে আপনি আপনার ওয়াইফকে নিয়ে মানসিকভাবে ডিস্টারবেন্স ছিল, রান্না করতো না, খাবার দিত না, একটা প্রবলেম ছিল ওনার, তাই তো? আপনি তাকে নিয়ে অনেক জায়গায় দেখিয়েছেন, অনেক কিছু করেছেন, কিন্তু কোনো রেজাল্ট পাননি। তার মানে লাস্টে কি আপনার ওয়াইফই জোর করলো আমার কাছে আসার জন্য? এবার আপনি বললেন যে আপনি বললেন আমি এত জায়গায় গেছি, আমি কিন্তু বিশ্বাস করি না এখানে কিচ্ছু আছে, তুমি বেরিয়ে চলো। কিন্তু আমার বউ ভগবানের মতো আমাকে বিশ্বাস করেছে। তার মানে আপনি এই কথাটা বলেছেন যে এত জায়গায় গেছি কিন্তু কোনো রেজাল্ট হয়নি, আমি এখানে কিছু খরচা করতে পারবো না, বেরিয়ে চলো। তারপরেও আপনার ওয়াইফ আপনাকে ছাড়েনি না, এখান থেকেই প্রতিকার নেব? হ্যাঁ হ্যাঁ, আপনার এই অনুষ্ঠান দেখে এত বিশ্বাস। তারপর আমার ওয়াইফ নিজেই বলছে যে দরকারে আমার সোনার জিনিস বিক্রি করে দেবো, ওনার কাছে আমি যাবো, ওনার রেমেডি নেবো নিয়ে। এখন আমরা অনেক সুস্থ আছি। আমার বউ এখন কাজ করছে। আপনি আমাকে ভগবানের মতো বাঁচিয়েছে, এটা আপনার কাছে অনেক বড় পাওনা। এটা আমি মিডিয়ার সামনে বলছি, আমি নিজের কাজ কেড়ে বলছি। আপনি যা উপকার করেছেন, আমার ঘরটাকে বাঁচিয়েছেন। তার মানে আপনার মানে ম্যাডাম, মানে আপনার ওয়াইফ আপনাকে জোর করে এবং এত বড় একটা কথা বললো যে পারলে আমার গায়ের গয়না বেশি দিয়ে আমি প্রতিকার করব। তো আজকে সেই গয়না বেচার টাকাটা বড় কথা নয়, বড় কথা ওনার যে জেদটা, ওনার যে বিশ্বাসটা, ওনার যে আমার প্রতি একটা ভালো লাগা, আজকে সেটা প্রতিকার করার পর আপনার বউ পরিবর্তন হয়েছে তো? পরিবর্তন মানে যা পরিবর্তন হয়েছে, আপনি বিশ্বাস করবেন, আপনার আমাকে রান্না করে দিচ্ছে, আমার সাথে ভালো করে কথা বলছে, বেরোচ্ছে একসাথে, সংসারে যাচ্ছি। আপনি যে ভগবানের মতো মিরাকেল করে দিয়েছেন, আমি অবাক হয়ে গেছি। দেখুন আপনি যে জবাব দিচ্ছেন এত সুন্দর ভাবে, যে আপনি কি সবার উদ্দেশ্যে বলছি, একবার জয়দেবতার কাছে যান, একবার জয়দেব শাস্ত্রীর কাছে যান। থ্যাংক ইউ সো মাচ। বাট এটা মাথায় রাখতে হবে যে আপনার ওয়াইফ শুধু রেজাল্ট পেলো তা না, আপনার ওয়াইফের মাধ্যমে, সেটাই আমি জানি আপনি কথার ভাষা খুঁজে পাচ্ছেন না, সেটাও বুঝতে পারছি, কিন্তু একটা তো লাস্ট কথা, আপনার ওয়াইফ ভালো আছে আজকে, তাহলে আপনি তো কাজের পার্থক্যটা বুঝতে পারলেন, বাকিদের সঙ্গে আমার কাজ কিভাবে কথা বলে। আচ্ছা, এই যে আপনি একটা যখন এই প্রবলেমের মধ্যে চলছিলেন, রান্না হচ্ছে না, ঘরেতে অশান্তি, খাবার নেই, আপনার বাড়ি ঢুকতে ইচ্ছা করছে না, এসে বেরিয়ে যাচ্ছেন, সেই দিনগুলো মনে পড়লে আর আজকের দিনগুলো কি ডিফারেন্স মনে হয়? ভগবান নয়, কিন্তু চেষ্টা করি মানুষ ভালো থাকে। আর আজকে আপনার জন্য বলবো, ব্যবসার বা চাকরি যেটাই প্রবলেমস গুলো আছে, পারলে একটু ঠিক মতো কাটাবেন। আপনি আসবেন আমি জানি, কেন আপনি আপনার ওয়াইফের পরিবর্তন দেখেছেন, চেঞ্জ দেখেছেন, তো আপনাকে তো আসতেই হবে। না না, এত ধন্যবাদ দেবেন না, দয়া করে এত ধন্যবাদ দেবেন না। ভালো থাকুন, আশীর্বাদ করুন, এবং যেন এভাবে আমি কাজ করে এগাতে পারি, এই ভালোবাসাই রাখুন।
আর যাওয়ার আগে আজকে এই চ্যানেলের লাখ লাখ দর্শককে আপনি কি বলতে চাইবেন, আপনার মেসেজ? আমি আমার মেসেজ ছোট করবো, একবার ওনার কাছে যান, একবার যে কোনো চেম্বার ওনার আছে, একটা যে কোনো চেম্বার নিয়ে মনে বিশ্বাস নিয়ে আর এই নিয়ে চোখ বন্ধ করে একদম যান। আমি বলছি ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। ভালো থাকুন। দেখুন, আজকে এই যে দাদা ফোন করে বললেন যে আগে নিজের জন্য জানলেন, নিজের সমস্যাগুলো সব শুনলেন, তারপর শেয়ার করলেন ওয়াইফের কথা, এবং এই যে ভেতর থেকে একটা আনন্দ, অফুরন্ত আনন্দ, ওনার কথার বাদ থামছে না, আপনারা সবাই শুনছেন। এটা তখনই পসিবল যখন আপনি একটা ঘোর বিপদ বা জালের মধ্যে জড়িয়ে থাকবেন এবং সেখান থেকে কেউ আপনাকে হাত ধরে টেনে তুলে আনবে, তখন তার প্রতি আপনি চিরকৃতজ্ঞ হয়ে যাবেন বা একটা রেসপেক্ট রাখবেন। দেখুন, পয়সা তো আমরা সব জায়গাতেই দিচ্ছি, আমরা সব জায়গায় যাচ্ছি, একে টাকা দিচ্ছি, ওকে টাকা দিচ্ছি, এ বলছে 10 দিনে, ও বলছে 15 দিনে, ও বলছে 21 দিনে, কিন্তু রেজাল্টটা কোথায় বলুন তো আপনি আমাকে? আজকে এই মানুষটা যে হলক করে জোর গলায় বলছে যে আমার ওয়াইফ এখন ভালো আছে, আমায় রান্না করে দিচ্ছে, এটা যাদের ঘরে ঘটে তারাই জানে। যারা রান্না ঘরের দুটো ভাত পায় না, যাদের ওয়াইফ তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না, যারা হয়তো মেন্টালি বা কোনো রকম তান্ত্রিক বিদ্যা করে ড্যামেজ করা আছে, এগুলো বুঝতে হবে। বাড়ি বসে থাকলে সমস্যা কোনোদিনই মিটবে না, আর মিটতে চাইবেও না। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। বলুন, কে বলছেন? হ্যাঁ, নদিয়া চাকদা থেকে বলছি, আমার নাম অশোক বণিক। জানবেন কি আপনার সম্বন্ধে? হ্যাঁ দাদা, আমার সম্বন্ধে। চলুন, ডেট অফ বার্থ বলুন। 7/3/1980। জন্ম সময় যদি বলেন। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। কলকাতা। অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না দাদা, মাঝে মধ্যে দেখা হয়, নিয়মিত দেখা হয় না। একদম। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে। চলুন, জন্মবার শুক্রবার, ফ্রাইডে। হ্যাঁ দাদা। লিখে রাখুন বিষলগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আপনাদের শত্রু প্রচুর, আপনাদের উঠতে দেবে না। আপনারা যদি কখনো খুব লড়াই, যুদ্ধ, কষ্ট করে 4 পা ওঠার চেষ্টা করেন, আপনার শত্রুরা আপনাকে 40 পা নামিয়ে দেবে। জন্মচাট বলছে মানসিক, আর্থিক প্রচন্ড ঝড় আসতে পারে, হঠাৎ করে ধার দেনা, ঋণ, লোন পর্যন্ত হতে পারে। এই সময় অনেক কাছের মানুষ দূরে চলে যাবে, আপনাকে অনেকে ভুল বুঝবে, মিথ্যে বদনাম, মিথ্যে অভিযোগ দিতে পারে। এই জন্মচারটা বলছে ব্যবসা করার চার। এই চার ব্যবসা করলে প্রভূত উন্নতি করতে পারবে। চাকরির জীবন খুব একটা শুভ বা শুভকর নয়, এবং যেহেতু আপনি মাঙ্গলিক দোষের মধ্যে পড়ে আছেন, আবার সেখানে রাহু আর বৃহস্পতি বসে আছে, তাই বিয়ের জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। এই মাঙ্গলিক দোষ আর তার সঙ্গে গুরুচণ্ডাল দোষ থাকলে দুটো প্রবলেম দেয়। এক হচ্ছে বিয়ে হতেই দেয় না, লেট ম্যারেজ করায়, মনের মতো হয় না, অশান্তি হতে পারে, ঝগড়া হতে পারে, সেপারেশন হতে পারে, মানে বিয়েতে একটা পাগল পাগল ভাব থাকতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে বাড়ির বাস্তু ভালো না, যার ফলে এই বাড়িতে প্রথম থেকেই কারো কোনো উন্নতি নেই। যা রোজগার হয় তার 2 ডবল টাকা বেরিয়ে যায়, এবং বাড়িতে রোগ ভোগ কমতে চাইবে না, মানসিক অশান্তি লেগে থাকবে, ছোট ছোট ব্যাপার নিয়ে মাথা গরম, ঝগড়া, অশান্তি তৈরি হতে পারে। রবি, বুধ, কেতু বসে আছে। এই জন্মচারটাকে ঠিক করতে বলবো। আজকে 1980 সালে আপনার জন্ম, আর আজকে 2026 সাল, প্রায় 46 বছর বয়স, আর 4 বছর গড়ালেই 50। যদি এখনো কোনো জ্যোতিষ প্রতিকা বা গ্রহকে ঠিক না করেন, তাহলে গ্রহ আপনাকে আগামী দিনে মানসিক শান্তি, আর্থিক শান্তি, বাস্তু শান্তি দিতে পারবে না। তখন আপনি এর থেকে আরো খারাপ পথে যাবেন। এই যে আপনার আগে যে ভদ্রলোক ফোন করলেন, তার কথাগুলো শুনেছেন মন দিয়ে? তার পারিবারিক একটা বিশাল প্রবলেম চলছিল ওয়াইফকে নিয়ে, আর আজকে উনি বললেন ভালো আছে। তো যদি এই সমস্যাগুলো নিজের চোখে দেখে ফিল করেও বাড়িতে বসে থাকতেন, তাহলে কি আজকে উনি ভালো কথাটা বলতে পারতেন? জাননি কেন কোথাও? আপনার আশেপাশে তো অনেক জ্যোতিষ বসে, অনেকে বসে, কেন জাননি? বা যদি যান, তার কথা শুনেছেন কিনা আমি বলতে পারবো না। কিন্তু দেখুন, জেনে কোনো লাভ নেই। আপনি যেগুলো ফেস করছেন, আমি সেগুলো বললাম, আপনি বলেন মিলে গেছে, একদম ঠিক কথা বলছেন, তাই তো বলবেন। কিন্তু রেজাল্টটা কোথায়? আপনি তো এই জীবনটা চাইছেন না, আপনি তো পরিবর্তন চাইছেন। আপনি চাইছেন যে আমি কোটিপতি হতে চাই না, কিন্তু আমার সংসারকে ধরে রাখার জন্য রোজগার, মানসিক শান্তি আর সবার ভালোবাসা, এটাই আমার দরকার, তাই তো? এটার জন্য আসতে হবে, এটার জন্য কোথাও দেখাতে হবে। আপনি চাইলে আমার ব্যারাকপুর পেতে পারেন বা শিয়ালদা, যদি মনে হয় যোগাযোগ করবেন। এবার আপনার কোনো
আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না দাদা, এটাই ছিল। আমি যেগুলো বললাম সব কি ভুল বললাম? না দাদা, সত্যি কথা। একটু যোগাযোগ করুন, ভালো থাকবেন, আমি কথা দিলাম আপনাকে যে আপনি এসে বলবেন জয়দা ভালো আছি আমি। ভালো থাকুন। দেখুন, ভালো তো আমাদের থাকতেই হবে, তার জন্য যোগাযোগ করতে হবে। যে বিষয়ে ছিলাম যে রোগ, এই রোগ জীবন থেকে যদি যেতে না চায় এবং আপনি একটা রোগের শেষ আর একটা রোগের শুরু, আর একটা রোগের শেষ আর একটা রোগের শুরু, তাহলে আপনার জীবনটা মনে হবে ভালো না। আর আপনার বডির ইমিউনিটি পাওয়ার কমে যাবে, আপনি আরো বেশি ক্ষীণ হয়ে যাবেন, খিটখিটে হয়ে যাবেন, এবং রোগ যার বাড়িতে ঢোকে সে তার বাড়িতে তছনছ করে দেয়। আমি এমনও দেখেছি যে তার বাড়িতে 8-10 হাজার টাকার ওষুধ লাগে প্রতি মাসে, সে কোনোভাবে আজকে হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, কোবরাজি করেও কিছু হয় না। এই রিসেন্ট আমার শেওড়াফুলি চেম্বারে ভদ্রমহিলা এসেছিলেন, ওনার কোমর, হাঁটু, পায়ে এত যন্ত্রণা, উনি ট্রেন থেকে কেন বাথরুম থেকে উঠতে পারে না, বসতে পারে না। সে বলে এই প্রত্যেক মাসে শ্রীরামপুরের একজন ডক্টরের কাছ থেকে 7,000 টাকার ওষুধ খাই পার মান্থ। তাহলে 7,000 ইন্টু 12 মাস, হিসাব করতে কত হচ্ছে? এই এত টাকার ওষুধ উনি খাওয়ার পর উনি বলছেন আমি ভালো নেই। তাহলে আমার কাছে আপনি এলেন কেন? বললাম আমি গ্রহের কোনো সমস্যা আছে নাকি জানতে এলাম। রোগ কিন্তু গ্রহ থেকেও বাড়ে, আমি কিন্তু মোবাইলে দেখেছি। মানে ভাবুন, মানুষ এখন নিজেকে বাঁচানোর জন্য কত কিছু অ্যাডভান্স হওয়ার চেষ্টা করছে, আর সেখানে আপনারা অনুষ্ঠান থেকে বাড়িতে বসে আছেন। যে বিষয় ছিলাম আজকে টপিকে, রোগের কোনো নেই সীমানা, বরাহী দেবী সবার অজানা। আপনাদের সবারই অজানা বরাহী দেবী একজন আছেন, যে দেবীটা বলা হয় বিষ্ণুর অবতার, এবং এই দেবীটা নৃসিংহ রূপে আগে আসে। এবং এই বরাহী দেবীটাকে আপনারা একবার চোখে দেখুন, প্রণাম করুন, পারলে মোবাইলে স্ক্রিনশট করুন, তবে তার আমি কাজ বলছি। বরাহী দেবীর ছবিটা দেখানো যায়, রোগের কোনো নেই সীমানা, বরাহী দেবী সবার অজানা। দেখছেন, এটাকে বলা হয় শুকরের মতো মুখটা দেখতে হয়, শুকর মুখ দেখতে হয়, এটাকে বলা হয় বরাহী, অর্থাৎ বরাহ হচ্ছে শুকরের আরেক নাম। তাই বরাহী দেবী জুম করে দেখা যায়, আমি ইউটিউবেও দেবো এই ছবিটাকে। এই বরাহী দেবী হচ্ছে আমাদের জীবনের রোগ জ্বালা, অজানা রোগ, জটিল রোগ, কঠিন রোগ। এবার আমি এমনও দেখেছি যে তার গাইনিকে কিছু প্রবলেমস ছিল, এবং তার একটা ইউটেরাসের সিস্ট ছিল, প্লাস টিউমার ছিল, অটোমেটিক্যালি কিন্তু তার ওখান থেকে ওটা ডিসচার্জ হয়ে গেছে। আমি কি করে হয়েছে আমি জানি না, ভগবান ছাড়া আমি কিছুই হয় না। কারণ একটা কথা বুঝতে, আমি যখন তাকে মহামৃত্যুঞ্জয় এবং তাকে শীতলাতন্ত্র প্রয়োগ করার পরও তিনি বলছে যে পেনটা কমেছে কিন্তু রোগটা কিন্তু শেষ হয়নি, তখন আমি অনেক বই ঘেটে, অনেক কিছু পড়াশোনা করে, অনেক কিছু জানার চেষ্টা করার পরে এই বরাহী দেবীর আমি সন্ধান পাই। এই বরাহী দেবী হচ্ছে রোগী নাশ করার এক দেবী। বলছে রোগের কোনো নেই সীমানা, বরাহী দেবী সবার অজানা। অনেকেই দেবীটাকে দেখেনি নিহত চোখে, আবার যারা দেখেছে তার এই গুণাগুণটা জানেন না। কি পদ্ধতি আছে আমি অবশ্যই জানাবো। দেখে নিই আমাদের থার্ড কলার কেউ আছে। নমস্কার, হ্যালো, কেউ আছেন সঙ্গে? হ্যালো, যাই হোক, কেউ নেই, হয়তো কেটে গেছে। তো এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। দেখুন, যাদের বাড়িতে হসপিটাল ঘর হয় তারা জানে কি যন্ত্রণা। যাদের ঘরেতে পেশেন্ট পড়ে থাকে বা অসুস্থ মানুষ থাকে, তারা না কোথাও বেরাতে পারে, না কোথাও যেতে পারে, একটা অজানা টেনশন সব সময় লেগে থাকে। এবং শুধু তাই তো নয়, দিনের পর দিন ওষুধের দাম বাড়ছে, ডাক্তার ওষুধ দিয়ে দিয়ে ফেড আপ হয়ে গিয়ে আবার ওষুধ চেঞ্জ করছে, এবং দিনের পর দিন সে ওষুধ খেয়ে আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে আপনি ডাক্তারের জন্য খরচা করছেন, আজকে আপনি বিভিন্ন জায়গায় খরচা করছেন, কিন্তু আপনি একবারও ভাবছেন না যে আসল জায়গায় খরচা করলে আমি অনেক ভালো থাকতে পারবো। নমস্কার। স্যার নমস্কার, আমি চন্দ্রনগর থেকে গৌতম মন্ডল বলছি একটু আমার সম্পর্কে জানবো। বলো গৌতম, ডেট অফ বার্থ বলো। 6/8/1982। 6/8/1982। সময় বলো গৌতম। সকাল 5:30টা, জন্মস্থান চন্দননগর। চন্দননগর। কেমন লাগে অনুষ্ঠান? আমি দেখি আপনার অনুষ্ঠান, খুব ভালো লাগে আমার। কিন্তু আমার তো কোনো ডক্টর, বেশি দেখি। হ্যাঁ বলো। মানে বিশেষ করে সোমবারটা বেশি। একদম। আচ্ছা, আমার তো ডক্টরেট, প্রফেসর, আচার্য কিছুই তো নেই, শুধুমাত্র শ্রী জয় পরাশর। তাতে এত মানুষের ডিমান্ড কেন, এত ভালোবাসা কেন, তো দেখার ইন্টারেস্ট কেন, তুই জানতে চাই আমি তোমার থেকে। না না, আপনার প্রেডিকশন গুলো খুব ভালো। মানে আমি কেন বলি যে আমার কাছে এত ডিগ্রি বোঝা নেই, আমি খুব ফ্রিডম, আমি খুব ফ্রেশ, আমি অক্সিজেন নিতে পারি, রাতে ঘুমাতে পারি, ঘুরতে পারি, আবার কুকিং করতে পারি। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে, মানুষ যে আজকে দিনে ঠকছে, তাহলে সেটা কি শুধু ডক্টর, আচার্য, প্রফেসর এগুলো দেখে গিয়ে ঠকছে, নাকি ন্যাচারাল জায়গায় যেতে ভুলে গেছে মানুষ?
এখন তুমি দেখবে বিভিন্ন মোবাইল খুললেই এ বলছে 40 টাকার ফিশ ফ্রাই, ও বলছে 60 টাকার ফিশ ফ্রাই, ও বলছে 40 টাকায় দুটো দিয়ে দেবো, মানুষ সেখানেই ছুটছে। মানুষকে একবার গুণাগুণটা বিচার করছে যে কি তেলে ভাজছে, কি প্রোডাক্ট দিয়ে করছে, মাছটা কেমন আছে। বলতো গৌতম, মানুষগুলো ভাবে? মানুষ সস্তায় ছুটছে, এখানে দেখছে কম টাকায় কম্বো অফার দিচ্ছে, এই রাইস চিলি চিকেন হ্যানা ত্যানা, ছুটে চলে গেল। তারপরে যে পেটের যে বাজছে 12টা 10, সেটা কি করে মানুষ জানবে? একটা কথা মনে রাখবে ভাই, ব্র্যান্ডেড দোকানের জামা আর একটা নিচের দোকানের জামা ডিফারেন্সেস রয়েছে, যারা পরে তারা বুঝতে পারে। চলো, তোমার জন্মবার শুক্রবার। হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকছি, লিখে রাখো গৌতম। তোমার কর্কট লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র ধনিষ্ঠা। যেহেতু তোমার কুম্ভ রাশির লাস্ট ফেজ চলছে, এই সময়টা খুব বুঝে বুঝে পা ফেলবে। এই সময় অনেকে তোমার উপর ছল করতে পারে, অনেকে তোমাকে ঠকাতে পারে, অনেকে তোমাকে প্রতারিত করতে পারে, অনেকে তোমার থেকে কাজ হাসিল করিয়ে নিয়ে তারপর পালাতে পারে, অনেকে তোমার মাথায় গায়ে হাত বুলিয়ে কাজ করাতে পারে। এই সময়টা তোমায় কিন্তু খুব সাবধানে বুঝে চলতে হবে। এই জন্মচারটা ব্যবসা করার চার, চাকরির জীবনে খুব একটা বেশি দিন থাকার চেষ্টা করবে না, কারণ এখানে তোমার ব্যবসাতে তুমি জীবনে প্রচুর উন্নতি করতে পারবে। কারণ তোমার লগ্নে স্বয়ং রবি বসে আছে, দ্বিতীয় ঘরে বুধ বসে আছে। তোমার বুদ্ধি বড়ই বিচক্ষণ, কিন্তু সঠিক বুদ্ধি সঠিক জায়গায় অ্যাপ্লাই হচ্ছে না। একদম ঠিকই বলেছো। তোমার ষষ্ঠে কেতু বসে থাকার জন্য বারবার তোমার ডিপ্রেশন আসছে, দোনামোনা আসছে, এবং নিজের প্রতি কনফিডেন্স যেটা আগে তোমার খুব বেশি ছিল, এখন আস্তে আস্তে হারাতে থাকছো তুমি। কি ভুল বলছি? না না না, একদম ঠিকই বলেছো। বিবাহিত জীবন, প্রেমের জীবন, সম্পর্কের জীবন শুভ নয়। এক, তুমি মাঙ্গলিক, আর দ্বিতীয় সেখানে বৃহস্পতি বসে আছে। বৃহস্পতি মঙ্গলের সঙ্গে বসে থাকলে বারে বারে আঘাত দিতে পারে, বা জটক বিচার ছাড়া দয়া করে বিয়ে করবে না। তোমার আবার জন্মচার সূত্রে একটা কালসর্প যোগ আছে, চন্দ্রভঙ্গ। এই চন্দ্রভঙ্গ কালসর্প যোগ থাকলে লড়াই, স্ট্রাগল, যুদ্ধ জীবনের শেষ দিন অবধি করতে হতে পারে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, তুমি কিন্তু পেট নিয়ে, লিভার নিয়ে, ডাইজেস্টিভ প্রবলেম নিয়ে প্রচন্ড ভুগতে পারো আগামী দিনে। আর কোমর, হাঁটু, পা, গোড়ালি একটা চোট, আঘাত বা মোচ আসতে পারে। সেটা গাড়ি ঘোড়া সংক্রান্ত হতে পারে, বা কোনো উঁচু স্থান থেকে নামার সময় হতে পারে। জন্মচাটের লড়াই আছে গৌতম। এখন চলছে শনির দশা, 2038 সাল অব্দি চলবে। আজ চলছে শুক্রের অন্তর্দশা, 29 সাল অব্দি চলবে। অতএব একটু কারোর সঙ্গে যোগাযোগ করো ভাই, যাকে ভালো মনে হয়। জীবনে এমন এমন জায়গা বা অধ্যায় বা সময় আসে যেখানে গার্ড দেওয়ার প্রয়োজনীয়তা আছে, না হলে সেই জায়গাটা কিন্তু পুরো ভেঙে তছনছ হয়ে যাবে। মানুষ দাঁড়ায় তার লড়াইতে, তার কর্মেতে, তার পরিশ্রমে এবং তার ভাগ্যে, তাই তো? একদম। বাট তুমি লড়াইও করছো, পরিশ্রমও করছো, কর্ম করছো, বাট ভাগ্য তোমার সাথ দিচ্ছে না। একদম ঠিকই বলেছো। আর কি বলবো গৌতম, আজকে 18 বছর আছি, প্রতিটা মানুষ আসছে আর ভালো থাকছে, বাট যারা আমায় ভালোবাসে কিন্তু তারা আসতে পারে না, তাদের প্রতিও আমার অনেক বড় সিম্প্যাথি রয়েছে, বাট আমি তো কিছু করতে পারবো না। তুমি আমার দৌড় গোড়া অব্দি না পৌঁছালে আমি তোমার হাত ধরে ঘরে টানতে পারবো না। পারবো? না, একদম পারবে না। সেটা একটু দেখো ভাই, যদি ভালো থাকতে চাও তাহলে কারোর সঙ্গে যোগাযোগ করো। খরচা তোমায় করতেই হবে, আজ নয় কাল। আমি অন্য কাউকে বিশ্বাস করি না। না, আমি সেটা বলছি না ভাই, কিন্তু তোমাকে তো দাঁড়াতে হবে। যেদিন ধরো তুমি কারোর কাছে ভালো জায়গায় গিয়ে প্রতিকার পর একটা ভালো জায়গা লিড করতে পারছো না, সেই তোমার মনে হবে যে আমার সেই দিনের নেওয়া সিদ্ধান্তটা ঠিক ছিল। এবং আমার মতো কোনো ভাই বন্ধু অসুবিধায় পড়লে তাকে আগে বলবো জয় পরাশরদার কাছে যাও, তাই না? এই জায়গাটাকে তোমাকে তৈরি করতে হবে। ক্লিয়ার? একদম। ভালো থেকো ভাই, পারলে যোগাযোগ করো। দেখুন, এটা হচ্ছে আমি আজও তাই ছিলাম, আজও আছি, আগামী দিনও থাকবো, কিন্তু আর কত বোঝাবো। মাঝে মাঝে আমি নিজের মনে খুব ফেড আপ যে আমি আর পাচ্ছি না। কারণ সত্যি কথা বলতে, যারা অনুষ্ঠান দেখেন বা যারা প্রতিদিন ফলো করেন তারা আসেন না। কিন্তু আমি আপনাকে এটা হলফ করে বলতে পারি, যদি 100 জন দেখে তার মধ্যে 10 জন আসবে। বাট যারা কল করে না, ফোন চেষ্টা করে না, আপনি একদিন চেম্বারে গেলে তারা ভিড় করে বসে রয়েছে, তারা বলে যে ফোনে চেষ্টা করি না, আমি ডাইরেক্ট এসে গেছি। কারণ আপনাকে তো জানতে হবে, আপনাকে তো বুঝতে হবে জিনিসটা।
যেটা করতে হবে, দেখুন ছবিটা, যে বরাহী দেবীর ছবি, যেই ছবিটা কিন্তু সবাই আপনাকে দেখাতে পারবে না, কারণ এটা দেখাতে গেলে আগে নিজেকে তৈরি করতে হয় এবং বুঝতে হয়। এটা শ্রী বিষ্ণু অর্থাৎ নারায়ণের বা জগন্নাথের বলতে পারেন একরকম রূপ, যেই রূপটা সাউথে বেসিক্যালি পুজো করা হয়, সাউথে বেশি পুজো পাঠ করা হয়, নর্থেও কিছু জায়গায় করা হয়। তো এই ঠাকুরের ছবিটা জাস্ট আপনি বাড়িতে রাখতে পারেন ঠাকুর স্থানে, বা এই ছবিটাকে স্মরণ করেও আপনি প্রতিদিন সকাল 8টায় এবং রাত্রি 8টায় এই দেবীকে বলতে হবে, বরাহী দেবীকে, যে আমার দেহে যত রোগ জ্বালা সমস্যা যেটা যেটা আপনার প্রবলেমস আছে শুধু বলবেন মনে মনে, ঠাকুরের ছবিটাকে মনে করে, আর ওই জলের মধ্যে 3বার ফু দেবেন। ওই জলটা আপনি খাবেন সকাল 8টায় এবং সন্ধ্যে 8টায়। 8টা, কারণ 8টাটা ওনার আরতির সময়, মনে রাখবেন 8টার টাইমটা হচ্ছে ওনার আরতি, সকাল 8টা রাত্রে 8টা। ঈশ্বর আরতির সময় প্রসন্ন হয়, আনন্দিত হয়, উৎফুল্ল হয়, এবং আরতির সেই অগ্নি কর্পূরের শিখা আমরা কিন্তু মাথায় গায়ে বোলাই। তাই সকাল 8টা এবং রাত্রি 8টায় বরাহী দেবীর আরতি করা হয় সাউথের দিকে। তাই আপনারা মনে রাখবেন 1 গ্লাস জল নেবেন, প্লেন জল নিয়ে বরাহী দেবীটাকে মনে মনে স্মরণ করবেন। ছবি রাখতে পারলে আরো ভালো, আমি ইউটিউবে দিয়ে দেবো ছবিটা, রেখে দিয়ে জাস্ট জানাবেন মাতাকে যে হে বরাহী দেবী বা বরাহী মাতা, আমার দেহে রোগ জ্বালা যা যা সমস্যা আপনি জানাবেন, রোগ জ্বালার সম্বন্ধে জানাবেন, আর বিশেষ কিছু নয়, দিয়ে আপনি জলটা খেয়ে নেবেন। আপনি করে দেখুন, আপনি টোটাল 8টা, অর্থাৎ 8টার সময় করবেন, 8টা মঙ্গলবার 8টা শনিবার, মনে রাখবেন 8টা শনিবার 8টা মঙ্গলবার করে দেখুন। আজই মনে হয় রোজ করবেন, রোজ 8টায় করে দেখুন, খাওয়াতে কোনো অসুবিধা নেই। আজ এখানে শেষ করতে হবে। ভালো থাকুন, ভালো রাখুন সকলকে, সকলের পাশে থাকুন, আর অবশ্যই পারলে ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। অনুষ্ঠান দেখে 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 সময় বয়স নষ্ট করবেন না। জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে ভালো জায়গায় যেতে হবে। আজ আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা।